আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। ইতিপূর্বে ক্যারিয়ার টিপস নিয়ে, সিভি প্রেজেন্টেশন নিয়ে, জব প্রিপারেশন নিয়ে বেশ কয়েকটি ভিডিও আপলোড করেছি। অনেকে দেখেছেন, যারা এখনো দেখতে পারেন নাই আশা করি দেখে নেবেন। এতে আপনার খুব বেশি উপকার না হলেও অন্তত ক্ষতি হবে না। এখন যে কথাটা বলবো, স্মার্ট সিভি নিয়ে। অনেক ক্যান্ডিডেট আছেন, তারা সিভি প্রেজেন্টেশন নিয়ে সিভি সাবমিট কীভাবে করবে এটা নিয়ে অনেক শঙ্কার মধ্যে আছেন। অনেকে আবার ভাবছেন যোগ্যতা যাই হোক, যদি একটি স্মার্ট সিভি সাবমিট করা যায় তাহলে মনে চাকরিটা এমনি এমনি হয়ে যাবে। কথাটা মোটেও ঠিক নয়। এটা আমি ক্যান্ডিডেটদের দোষ দিব না, কারণ বর্তমানে কিছু কিছু প্রফেশনাল সিভি রাইটার আছেন যারা চমকপ্রদ বিজ্ঞাপন দিয়ে বোঝাতে চাচ্ছেন যে আপনার সিভি যদি স্মার্ট হয় আপনার চাকরি অবশ্যই হয়ে যাবে, অথবা আপনার যোগ্যতা যাই থাকুক সিভি যদি আপনার স্মার্ট না হয় তাহলে আপনার চাকরি হওয়ার কোনো সম্ভাবনা নেই। আসলে সিভি জব প্রিপারেশনের জন্য, জব পাওয়ার জন্য, বেস্ট ক্যান্ডিডেটের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আপনি যদি শুধুমাত্র আপনার যোগ্যতার দিকে না তাকিয়ে, আপনার স্কিল ডেভেলপ না করে শুধুমাত্র একটা চমকপ্রদ কালারফুল সিভি সাবমিট করেন, সেটাই কিন্তু জব পাওয়ার জন্য একমাত্র নিয়ামক হিসেবে কাজ করবে না। অর্থাৎ শুধুমাত্র স্মার্ট সিভি কিন্তু জব পাওয়ার জন্য যথেষ্ট নয়, এই কথাটা মনে রাখবেন। বাট আপনার সিভির ক্ষেত্রে কিছু কিছু জিনিস লক্ষ্য রাখা অত্যন্ত জরুরি, যেটা আমরা প্র্যাকটিক্যালি দেখছি অনেকে যেটা করছেন না। যেমন নন প্রফেশনাল ফটো। অনেকে সিভিতে, বর্তমানে আধুনিক যুগ, ডিজিটাল ক্যামেরা, সেলফি মোডের ছবি তুলে পিছনে অনেক গার্ডেনের ব্যাকগ্রাউন্ড বা অনেক নন প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড দিয়ে ছবিটা অ্যাটাচ করে দিয়ে দিয়েছেন। অনেকে সিভিতে আমি এরকমই দেখেছি যে ফুল ছবি ওনারা অ্যাটাচ করে দিয়েছেন। আরে ভাই, আপনার জব প্রিপারেশন বা জব সার্কুলার এগেস্টে যে সিভি সাবমিট করবেন সেখানে তো আপনার ফুল কালারফুল ছবি দেওয়ার দরকার নেই। আবার অনেকে আসছেন রেক্টেঙ্গুলারি টাইপের, পিছনের দিকে বোর্ডে নিয়ে সামনের দিকে কাত হয়ে তাকিয়ে এইরকম করে ছবি অ্যাটাচ করে দিচ্ছেন। না, অতটা ইজি মোডে নেবেন না। আপনার সিভির ছবিটা অবশ্যই একটু প্রফেশনাল টাইপের হতে হবে। আবার অনেকে অনেক পুরনো ছবি অ্যাটাচ করেন, 2 বছর আগের ছবি, যেটা দেখে বর্তমান ইন্টারভিউ বোর্ডে আসলে ক্যান্ডিডেটের সাথে ছবির সাথে মিল করা অনেক কষ্টকর হয়ে পড়ে। সেটা করবেন না প্লিজ। দেন ভেরি ইম্পর্টেন্ট, পুরনো ছবির কথা বলেছি, ভেরি ইম্পর্টেন্ট হলো নন প্রফেশনাল মেল আইডি। আমি অত্যন্ত আশ্চর্য হচ্ছি, আমার কাছে সিভি পাঠিয়েছে, মেল আইডি হচ্ছে প্রেমের পাগল 05@yahoo.com। আমার কাছে সিভি পাঠিয়েছে স্মাইল গার্ল 361@gmail.com। আমার কাছে সিভি পাঠিয়েছে স্বপ্নময় আকাশ 503@gmail.com। ভাই, একটা মেল আইডি, এটা আপনাকে বুঝতে হবে আপনি কোন এক প্রতিষ্ঠানে পাঠাচ্ছেন, সিনিয়রের কাছে পাঠাচ্ছেন, জবের জন্য পাঠাচ্ছেন। আপনার মেল আইডিটিকে তারা পড়ে দেখবে না? মেল আইডিটিকে নজরে পড়বে না? এরকম নন প্রফেশনাল মেল আইডি ইউজকারী অনেককেই আমি তার যোগ্যতা থাকা সত্ত্বেও ইন্টারভিউ কল থেকে বাদ দিয়ে দিয়েছি। আর যাদেরকে পেরেছি তাদেরকে নক করে রিপ্লাই দিয়েছি যে প্লিজ চেঞ্জ ইউর মেল আইডি। এই জাস্ট 15-20 দিন আগে একটি মেয়ে আমার কাছে প্রথমে নক করেছেন। তিনি মেসেজ দিয়ে আমাকে বলেছেন যে স্যার, আমি আপনার একটা ট্রেনিং অংশগ্রহণ করেছিলাম, সেখান থেকে আপনার ভিজিটিং কার্ডটা রেখেছি, তো আমি অনার্স করেছি ইংলিশে, এখন মাস্টার্স করছি, আমার আসলে জব করতে হবে, তো আপনি আগে থেকে যদি আমাকে একটু পরামর্শ দিতেন অথবা আমাকে একটা জব পাওয়ার জন্য হেল্প করতেন তাহলে ভালো হতো। তো আমি বলছি ঠিক আছে, প্লিজ সেন্ড ইউর মেল আইডি। আর আমি ওনাকে মেসেজ দিয়েছি, দেখেন আমি সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট নিয়ে কাজ করি, তো সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে বা সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট রিলেটেড জবের ক্ষেত্রে মহিলাদের প্রায়োরিটি একটু কম, কারণ এখানে জবের কাজের প্রেশার খুব বেশি এবং নাইট সাপোর্ট দিতে হয়, কারণ ম্যাটেরিয়ালস মুভমেন্ট থাকে, ভেহিকেল মুভমেন্ট ম্যানেজ করতে হয়, এই জন্য দেখা যাচ্ছে রাতেও ফোনে অনেক কথাবার্তা বলতে হয়। এটা আসলে মহিলাদের জন্য খুব একটা সুইটেবল না। তো যাই হোক, আমি HR ডিপার্টমেন্ট অথবা আদার্স কিছু ডিপার্টমেন্ট আছে যেখানে মহিলারা ভালো কাজ করতে পারে, আই উইল ট্রাই মাই বেস্ট, সেন্ড ইউর সিভি। পরবর্তীতে উনি যখন সিভি পাঠালো, দেখলাম যে ওনার মেল আইডি ডিসপ্লে হলো স্মাইল গার্ল। আমি সাথে সাথে ওনাকে রিপ্লাই দিয়েছি যে ইউর সিভি অ্যান্ড প্রোফাইল ইজ গুড, বাট প্লিজ চেঞ্জ ইউর মেল আইডি। যে এরকম নন প্রফেশনাল মেল আইডির জন্য আমি অনেকের সিভিকে আমি ডিসকোয়ালিফাই হিসেবে গণ্য করেছি। প্লিজ ইউজ প্রফেশনাল ল্যাঙ্গুয়েজ। তারপরে সে আমাকে অবশ্যই রিপ্লাই দিয়েছে
যে ঠিক আছে স্যার, দিস মেল আইডি আর্লিয়ার ইউজ মাই কাজিনস, নাও আই এম ইউজিং ইট, ওকে আই উইল চেঞ্জ ইট। বাই মেল আইডিও কেউ কারো কাছ থেকে ধার করে কিনা এটা আমার কাছে সন্দেহান। যার যার মেল আইডি সে একটা নিজেরই থাকার কথা। আর একটা মেল আইডি খুলতে কতক্ষণ সময় লাগে? নিজের নাম দিয়ে, নামের সাথে আপনি কিছু সাংকেতিক নিউমেরিক শব্দ ব্যবহার করতে পারেন, নো প্রবলেম। বাট প্রেমের পাগল, অবুঝ মন, এই সমস্ত স্মাইল গার্ল, এই সমস্ত মেল আইডি ইউজ করবেন না। দেন নন প্রফেশনাল ফেসবুক আইডি। আমার সাথে অনেকেই ফেসবুকে কানেক্ট আছেন, ফেসবুক মেসেঞ্জারে কিন্তু আমাকে আবার মেসেঞ্জারে মেসেজ দিয়ে আমাকে নক করেন। কিন্তু আমি আশ্চর্য হই, দেখা যাচ্ছে যে ফেসবুক মেসেঞ্জার থেকে আসছে মেল আইডি হচ্ছে মন পাখি, নীল আকাশ, অবুঝ মন, হৃদয় ভাঙ্গা মন, আরও কি কি আছে এই জাতীয় ধরনের, নীলপরি। আমাকে জাস্ট গত 2-3 দিন আগে প্রথমে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, পরে মেসেজ পাঠিয়েছে নীলপরি। এই সমস্ত নন প্রফেশনাল ফেসবুক আইডি আমি নর্মালি কাউকে ভালো করে না চিনলে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি না। আর আমি কোথায় কোনো সেমিনারে অথবা কোনো ওয়ার্কশপে যখন কথা বলি, লোকজন যখন আমার ফেসবুক আইডি জানতে চায়, তখন আমি বলে দিই এবং বলি যে আপনারা যদি আমাকে রিকোয়েস্ট পাঠান তাহলে অ্যাটলিস্ট আগে মেসেঞ্জারে আমাকে মেসেজ দিয়ে পরিচয় দিবেন যে আমি এইভাবে আপনাকে চিনি, এইভাবে সেই জন্য আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি। আর সেখানে এই সমস্ত নন প্রফেশনাল নাম দিয়ে ফেসবুক আইডি খুলে রিকোয়েস্ট পাঠাচ্ছে। ইভেন দ্যাট নক করলে দেখা যাচ্ছে তার প্রোফাইল আবার লক করা আছে। আরে ভাই, আপনার প্রোফাইল ভালো করে দেখেও তো আমি অ্যাকসেপ্ট করবো কিনা সন্দেহ আছে। প্রোফাইল লক করে ফেসবুক রিকোয়েস্ট পাঠায়, এটা আপনার একটা পার্সোনালিটি, একটা বাহক। আমরা যাকে চিনি নর্মালি তাদের সাথে কোনো করসপন্ডেন্স হলে যদি মনে হয় যেন ও এই লোকটা তো ফেসবুকে আমার সাথে কানেক্ট আছে, তখন আমরা একটু খুলে দেখার চেষ্টা করি তার ফেসবুক প্রোফাইলে কি আছে। এটা যদিও অত্যন্ত গুরুত্বপূর্ণ নয়, কিন্তু এটা একজন লোকের পার্সোনালিটি কিন্তু কি অবস্থা আছে এটা কারো কারো কাছে এটা অনেক সময় এটা একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। কেন অবুঝ মন্ত কারো নাম হতে পারে না, নীলপরি কারো নাম হতে পারে না, নীল আকাশ এটা কোনো নাম হলো নাকি? আপনি আপনার যে রিয়েল নেম সেটা দিয়ে ফেসবুক আইডি খুলবেন এবং সেখান থেকেই নক করার চেষ্টা করবেন যদি করেন। দেন আসি মেজর জব রেসপন্সিবিলিটি। অনেকে ভাই সিভিতে এত বেশি মেজর জব রেসপন্সিবিলিটি লেখে, দেখে আশ্চর্য হয়ে যায় যে ওই প্রতিষ্ঠানে মনে সব কাজ তিনি নিজেই করেন। আমি কিছুদিন আগে একজনের সিভিতে পেয়েছি, সে ম্যানেজারিয়াল লেভেলে অ্যাপ্লাই করেছে, তার মেজর জব রেসপন্সিবিলিটি লিখেছে 32টা, 32। আমার কাছে কেমন জানি মনে হলো যে এটা তো কপি পেস্ট, সিনিয়র কারো কাছ থেকে কপি পেস্ট করেছে, অথবা কোনো প্রফেশনাল রাইটার দিয়ে সাবকন্ট্রাক্ট হিসেবে সিভি লিখিয়ে সাবমিট করেছে। আমি ওনাকে ইন্টারভিউ বোর্ডে জিজ্ঞাসা করলাম যে আপনি 32টা মেজর জব রেসপন্সিবিলিটি লিখেছেন, এর মধ্যে 3টা বলেন তো, এনি 3। উনি কোনো রকম একটা বলতে পেরেছেন, বাকিগুলো বলে যে স্যার মুখস্থ নেই। তাহলে আপনার জব রেসপন্সিবিলিটি আপনি যদি লিখে থাকেন তাইলে 3টা বলার জন্য তো মুখস্থ করার কোনো বিষয় না। আননেসেসারি জব রেসপন্সিবিলিটি লিখবেন না। আমার কাছে একজন সিভি পাঠিয়েছে, জব নাই, খুব জব দরকার, 5 পেজ, 5-7টা কোম্পানিতে চাকরি করেছে, প্রত্যেক কোম্পানিতে বড় বড় করে জব রেসপন্সিবিলিটি এবং এই সিভিতে সব কোম্পানিগুলো উল্লেখ করেছে। আরে ভাই, আপনার সব কোম্পানিগুলোর এত ডিটেলস উল্লেখ করার কোনো প্রয়োজন নেই। আগে যেগুলো প্রিভিয়াস এক্সপিরিয়েন্স 2-3 লাইন লিখবেন, আর রিসেন্ট যে জব করছেন সেটার মেজর জব রেসপন্সিবিলিটি লিখবেন, যেটা আসলেই মেজর। আননেসেসারি যেটা আপনি করেন না। অনেকে আছেন স্টোরে জব পাওয়ার জন্য, সাপ্লাই চেনের জবের জন্য অ্যাপ্লাই করেছে, উনি ওনার এক্সপিরিয়েন্সে অ্যাকাউন্টসে জব করেছে, প্রোডাকশনে জব করেছে, তারপরে লজিস্টিকে জব করেছে, ইত্যাদি ইত্যাদি নানান ধরনের এক্সপিরিয়েন্স উল্লেখ করে। এত ধরনের এত বেশি এক্সপিরিয়েন্স উল্লেখ করে সিভিকে বড় করার কোনো প্রয়োজন নেই। ওভার স্মার্ট ভোকাবুলারি। আমি কিন্তু প্রফেশনাল সিভি রাইটারদের বিরুদ্ধে নয়, কিন্তু আমার সাথে বেশ কয়েকজন ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছেন। আমি তাদেরকে বুঝাতে চেষ্টা করেছি, ভাই আপনারা 4-5 হাজার টাকা নিয়ে একজনকে সিভি কপি পেস্ট করে দেন, তা না করে তাকে এই 4-5 হাজার টাকা নিয়ে তাকে একটু ট্রেনিং দেন যে হাউ টু রাইট এ গুড সিভি, তাকে একটু শিখিয়ে দেন। এরপরে তাকে তার সিভিটা নিজেই কনস্ট্রাক্ট করতে বলেন। আর আমিও ক্যান্ডিডেটদেরকে বলবো, আপনি হাউ টু রাইট এ গুড সিভি, এই জন্য অনেকে আবার ট্রেনিং দিচ্ছে, আপনি ট্রেনিং নেন। প্রয়োজনে শুধু সিভি রাইটিং এর উপরে আপনি একটা কোর্স করেন, এটার উপরে আপনি পিএইচডি করেন, প্রয়োজনে বাই পিএইচডি করেন, কিন্তু আরেকজনকে টাকা দিয়ে আপনি সাবকন্ট্রাক্ট হিসাবে তার কাছ থেকে কপি পেস্ট সিভি এনে সাবমিট করবেন না। আমি বিশেষ করে ব্যক্তিগতভাবে যদি ইন্টারভিউ বোর্ডে দেখতে পাই, সিভি দেখলে অবশ্য বোঝা যায়, এই কারণেই
কারণ স্মার্ট সিভি বানানোর জন্য স্মার্ট সিভি রাইটাররা কিছু কিছু স্মার্ট ভোকাবুলারি ইউজ করে, কঠিন কঠিন শব্দ ইউজ করে। এগুলো দেখলেই বোঝা যায় যে এই ক্যান্ডিডেট নিজে এই সিভি কনস্ট্রাক্ট করে নেই। সুতরাং সেটা থেকে বিরত থাকুন। হ্যাঁ, আপনি আরেকজনের সিভি দেখবেন, একজন কেন 10 জনের সিভি দেখবেন, ফলো করবেন, স্টাডি করবেন, করে ইউ হ্যাভ টু হ্যাভ কনস্ট্রাক্ট ইউর সিভি বাই ইউর সেলফ। এই ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নেই। কম্পিউটার প্রফিসিয়েন্সি, অনেকে আছেন কম্পিউটার নিয়ে যখন কথা বলে, কম্পিউটার প্রফিসিয়েন্সি নিয়ে কথা বলে, স্যার কম্পিউটার তো একটু কম জানি। আরে ভাই, কেন কম জানবেন? বর্তমানে এই সময় নাই, নাও এ ডেজ কম্পিউটার কম জানি, এই কথা গ্রহণযোগ্য না। এটা আরো 10 বছর 15 বছর আগে কিছুটা অ্যাকসেপ্টেবল ছিল যে কম জানে, একটু জেনে নেবে। আপনার প্রয়োজনীয় কম্পিউটার অপারেটিং সিস্টেম সেটা আপনাকে জেনে নিতে হবে। আপনাকে ইআরপি জানতে হবে। ফেসবুক তো ঠিকই চালাতে পারেন, ইউটিউব তো ঠিকই চালাতে পারেন, ইউটিউবে কোন চ্যানেলে কোথায় গেলে কোন নায়িকার ডান্স দেখা যাবে সেটা কিন্তু ঠিকই পারেন। আর আপনার অফিসিয়াল কাজ করার সময় বলেন যে কম্পিউটারতে একটু কম জানি। কম কেন জানবেন? আপনাকে ভালো এক্সেল জানতে হবে, আপনাকে ভালো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন জানতে হবে, আপনাকে ইআরপি কিভাবে ইন্টিগ্রেটেড ইআরপি সিস্টেমে কাজ করে সেটা জানতে হবে। স্পেশালি দোজ হু আর ইন ম্যানেজারিয়াল লেভেল, এক্ষেত্রে কোনো ছাড় নেই। জানেন না, শিখে নেবেন, এটা এত আহামরি কিছু না। দেন এক্সপেকটেশন মেনশন। অনেকেই সিভি সাবমিট করেন, দোজ হু আর প্রেশার তাদের ক্ষেত্রে আমি বলবো না, বাট যারা এক্সপিরিয়েন্স ম্যানেজারিয়াল লেভেলে জবের জন্য যারা অ্যাপ্লাই করেন, আপনারা অবশ্যই স্যালারি এক্সপেকটেশনটা উল্লেখ করবেন। এতে করে আপনাকে শর্ট লিস্টেডে আনতে সুবিধা হয়। নইলে দেখা যাচ্ছে যে স্যালারি রেঞ্জ, এইচআরের একটা বাজেট থাকে, দেখা যাচ্ছে আপনি তার চাইতে অলরেডি বেশি পাচ্ছেন। এটা যদি আপনি এক্সপেকটেশন উল্লেখ না করেন, তাহলে পরবর্তীতে আপনাকে ইন্টারভিউ কল করলে আপনারও সময় নষ্ট, আর যারা নিয়োগকারী যারা ইন্টারভিউ কল করেছেন তাদেরও সময় নষ্ট। সুতরাং এক্সপেকটেশন মেনশন অবশ্যই করার চেষ্টা করবেন দোজ হু আর এক্সপেরিয়েন্সড। দেন ইন্ট্রোডিউসিং অ্যান্ড ভিশন। ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি লেখে, ইংলিশ, রিডিং, রাইটিং, স্পিকিং সব হাই। ইন্টারভিউ বোর্ডে যখন প্রশ্ন করা হয় যে ইন্ট্রোডিউস ইউর সেলফ, তখন বাংলায় শুরু করে। কেন ভাই আপনি বাংলায় কেন বলবেন? আমরা দ্বিকাও রচনা কি শিখি নেই 6-7-এ থাকতে? 250 ওয়ার্ডসের এসে আমরা মুখস্থ করেছি। ইন্ট্রোডিউসিং ইউরসেলফ মানে আপনার নিজের সম্পর্কে কয়েকটি বাক্য বলা, একটা ছোটখাটো একটা রচনা বলা। এটা কেন পারবেন না? এটা মুখস্থ করে নেবেন। ইন্টারভিউ বোর্ডে যখন আপনার নিজকে নিজের পরিচয় দিতে বলবে, লেটস ট্রাই টু স্পিক ইন ইংলিশ। আমি মাঝে মধ্যে প্রশ্ন করি, হোয়াট ইজ ইউর ভিশন? এই কথা বললে এদিক ওদিক তাকায়, মনে হয় যেন এই শব্দ নিজে শুনছে। আরে ভিশন মানে কি? আপনি আগামী 5 বছর পরে 10 বছর পরে কি হতে চান, আপনাকে কোন অবস্থানে নিতে চান, দ্যাট মিনস হোয়াট ইজ ইউর কেরিয়ার টার্গেট। এখানে আবার অনেকে আছেন, আমি একজনকে এরকম ইন্টারভিউ বোর্ডে প্রশ্ন করেছি, হোয়াট ইজ ইউর ভিশন? দেখলাম যে সে বুঝতে পারছে না, তারপরে তখন একটু এগিয়ে দিলাম, বললাম যে ভাই ভিশন মানে আপনার কেরিয়ার টার্গেট, আপনি আগামী 5 বছর 7 বছর 10 বছর পরে কি হতে চান, আপনাকে কোন লেভেলে দেখতে চান। তখন আবার বলে যে স্যার আল্লাহ যাই করে। আরে ভাই, ডেফিনেটলি উই হ্যাভ গুড ফেইথ অন অলমাইটি, বাট ইন ইন্টারভিউ বোর্ড আপনি 10 বছর পরে কি হতে চান এটা আল্লাহ যাই করে, দিস ইজ নট এ গুড অ্যান্সার ইন ইন্টারভিউ বোর্ড। আপনার নিজের একটা টার্গেট থাকতে হবে। তখন সেই টার্গেট অনুযায়ী এই টার্গেট অ্যাচিভ করার জন্য আপনাকে কী কী করতে হবে, আপনাকে কারো ডিগ্রি নিতে হবে কিনা, পিজিডি করতে হবে কিনা, ডিপ্লোমা আরও 2-4টা করতে হবে কিনা, সেই জাতীয় ওয়ার্কসগুলো টাস্কগুলো সেট করতে হবে, করে আস্তে আস্তে আগাইতে হবে। আপনার নিজের যদি কোনো টার্গেটে না থাকে, এইম না থাকে, ভিশন না থাকে, তাহলে আপনি কোথায় যাবেন সেটা তো ঠিকই আল্লাহই ভালো জানে। আর এক্সপেকটেশনের ক্ষেত্রে অনেকে এক্সপেক্ট উল্লেখ করেন না। ইন্টারভিউ বোর্ডে কিন্তু একটা কমন প্রশ্ন থাকে, হোয়াট ইজ ইউর এক্সপেক্টেড স্যালারি, বা আপনি কত বেতন চান, বা আপনি কত হলে এখানে আসবেন, নেগোসিয়েশন করতে চায়। এই ক্ষেত্রে এটাও বলে যে স্যার আপনারা যাই দেন। অনেকেই, বিশেষ করে প্রেশারদের ক্ষেত্রে, নো, দিস ইজ নট এ গুড অ্যান্সার। আপনারা যাই দেন কেন? ইউ হ্যাভ টু ডিমান্ড। আর ডিমান্ড করার জন্য আপনি আপনার স্কিলকে সর্বোচ্চ রেটে সেল করার চেষ্টা করবেন। আর আপনি সেটার জন্য আগে আইডিয়া নেবেন যেই কোম্পানিতে ইন্টারভিউ দিচ্ছেন সেখানে এই পদের জন্য স্যালারি রেঞ্জ কীরকম হতে পারে, এরকম একটা ধারণা করে আপনি আপনার মতো করে একটা ডিমান্ড করবেন। বাট আপনারা যাই দেন, দিস ইজ নট এ গুড অ্যান্সার। সো আশা করি বুঝতে পেরেছেন। অনেক কথা বলেছি, কেরিয়ার টিপস এবং সিভির উপরে আরও অনেক ভিডিও আছে, বাট এই কথাগুলো রিসেন্ট কিছু বিষয় নিয়ে আমার মনে এসেছে যে আসলে এটা প্রিপারেশন জন্য বলা দরকার। কারণ আমি আমার অনেক ফলোয়ারকে দেখেছি যারা আমার বিভিন্ন ট্রেনিং অংশগ্রহণ করেছে, সেমিনারে অংশগ্রহণ করেছে, তারাও যখন এখন আমার কাছে সিভি পাঠায়, এই জিনিসগুলো তাদের সুইটেবল এবং ইফেক্টিভ দেখা যায় না। তার মানে শুনছে, কিন্তু সেই অনুযায়ী যেভাবে গাইডলাইন দেওয়া হচ্ছে সেভাবে কাজ করছে না।
ভাবছে 5,000 টাকা খরচ করে কারো কাছ থেকে একটা সিভি লেখায় আনবো, কালারফুল করে, খুব স্ট্যান্ডার্ড, আমি এরকম দেখে খুবই স্মার্ট, এটা হলে আমার জব হয়ে যাবে না। সিভি অবশ্যই অবশ্যই প্রয়োজন, স্মার্ট সিভি অবশ্যই প্রয়োজন, কিন্তু সেটা আপনি নিজে বানাবেন। আর সেটা আপনি নিজে বানানোর জন্য আপনার যা স্কিল অর্জন করা প্রয়োজন সেটা আপনি করবেন। দ্যাটস অল। আশা করি আমার কথা বুঝতে পেরেছেন এবং বুঝাতে পেরেছি। কেউ ভুল বুঝবেন না। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টস বক্সে আপনার প্রশ্ন রাখুন, চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস টু অল। আল্লাহ হাফেজ।